ওয়েলকাম স্টুডেন্টস। তোমাদের অনলাইন ক্লাসে নেক্সট আমাদের যে আজকের অনলাইন ক্লাসটি নেব সেটা হলো নিটের স্টুডেন্টদের জন্য মেনলি। নিটের স্টুডেন্টদের জন্য আমি অলরেডি একটা চ্যাপ্টার কমপ্লিট করেছি। আজকে আমরা পড়বো আরেকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে নিটে অনেক কোশ্চেন হয়, সেটা হলো ওয়েব অপটিক্স। এটা অনেক বড় চ্যাপ্টার, হয়তো 4-5টা লেকচার লেগে যাবে। তো শুরু করে দিই আজকের নতুন চ্যাপ্টার ওয়েব অপটিক্স। দেখো, আমাদের সূর্য থেকে পৃথিবীতে কি আসে? লাইট। এই রুমে যে টিউব লাইটটা জ্বলছে সেখান থেকে কি আসছে? আমাদের এই ঘরে ছড়াচ্ছে কি? লাইট। একটা টর্চ লাইট থেকে কি যায়? লাইট। একটা মোবাইলের এলইডি থেকে কি ছড়ায়? লাইট। এই লাইট আসলে কি? লাইটের নেচার কি? লাইট কি দিয়ে তৈরি হয়? এটা একটা এই নিয়ে গবেষণা চলেছে অনেক বছর ধরে। লাইটের নেচার জানতে আমাদের প্রায় 1000 বছর লেগে গেছে। So that is why this is very important to know the nature of light. প্রায় 1675 সালে 1675 নিউটন প্রথম লাইটের নেচার এক্সপ্লেন করার চেষ্টা করেছিল। লাইটের নেচার স্টাডি করার আগে জানা দরকার আমার যে লাইটের ফেনোমেনা কি কি হয়। ফেনোমেনা অফ লাইট। আমাদের রিয়েল লাইফে লাইটের কি কি ফেনোমেনা আমরা দেখতে পাই? রিফ্লেকশন, তারপরে রিফ্র্যাকশন, তারপরে লাইটের আর কি হয়? রিফ্লেকশন, রিফ্র্যাকশন, তারপর হলো ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন। এইগুলো হচ্ছে ফেনোমেনা অফ লাইট। রেক্টিলিনিয়ার প্রোপাগেশন, লাইট সোজা যায়, এটা হচ্ছে রেক্টিলিনিয়ার প্রোপাগেশন। তারপর ট্রান্সমিশন। দিস আর দ্য ফেনোমেনা অফ লাইট। ওকে, নাও নিউটন প্রথম বলল যে লাইট আসলে লাইট আসছে মানে অনেক ছোট ছোট পার্টিকেল আসছে, ভেরি টাইনি পার্টিকেলস। নিউটনের এই থিওরিটার নাম দেওয়া হয়েছিল কর্পাসকুলার থিওরি। কর্পাসকুলার থিওরি অফ নিউটন। দেখো, এটা একটা লাইট সোর্স, ঠিক আছে? এখান থেকে লাইট আসছে, তার মানে নিউটন বলল যে প্রচন্ড বেগে, ভেরি হাই ভেলোসিটিতে ছোট ছোট পার্টিকেল ছুটে যাচ্ছে। এই পার্টিকেল গুলোর নাম দিয়েছিল নিউটন কর্পাসকল। দিস টাইনি পার্টিকেল ইজ কল্ড কর্পাসকলস। ঠিক আছে? এই ছোট ছোট পার্টিকেল গুলো প্রচন্ড স্পিডে ছোটে এবং সেটাই হলো লাইট। দিস থিওরি ইজ নোন অ্যাজ কর্পাসকুলার থিওরি অফ নিউটনস। এখন কোশ্চেন হলো যে লাইটের ডিফারেন্ট কালার কেন? রেড, ভায়োলেট, ব্লু, গ্রিন। নিউটন তখন বলল যে এই কর্পাসকল গুলোর সাইজের ডিফারেন্স আছে। সাইজ ডিফারেন্ট হওয়ার জন্য লাইটের কালার ডিফারেন্ট হয়। এই থিওরিটা কিন্তু খুব পপুলার হয়েছিল নিউটনের 1675 সালে। তার আগে লাইটকে কেউ চেনাতেই পারেনি। লাইট নিয়ে কোনো রিসার্চ করে কোনো রেজাল্ট আসেনি যে কি জিনিস এটা, সেটা কেউ বলতেই পারেনি। ফার্স্ট টাইম নিউটন বলল এবং এই থিওরিটা প্রচন্ড পপুলার হয়েছিল এবং এই থিওরি দিয়ে লাইটের ফেনোমেনাগুলো এক্সপ্লেন করা গেল। লাইটের ফেনোমেনার মধ্যে রিফ্লেকশন আর রিফ্র্যাকশন, এই দুটো ফেনোমেনা এই থিওরি দিয়ে ইজিলি এক্সপ্লেন হলো। কিন্তু ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন ওইগুলো এক্সপ্লেন করতে এই থিওরি ফেলিওর হয়ে গেল। তখন
আমরা সেই থিওরিটাকে অ্যাকসেপ্ট করব যেটা সমস্ত ফিনোমেনাকে এক্সপ্লেন করতে পারবে। যে থিওরি কিছু ফিনোমেনা এক্সপ্লেন করতে পারবে আর কিছু ফিনোমেনা এক্সপ্লেন করতে পারবে না, তার মানে ওই থিওরিটা রং, ওর মধ্যে ফল্ট আছে। দ্যাট ইজ ওয়াই নিউটনের কর্পাসকুলার থিওরিটা রিজেক্ট হয়ে গেল, বাদ চলে গেল। নেক্সট, এরপরে প্রায় মোটামুটি ভাবে 3-4 বছর পর 1678 সালে চলে আসলো সায়েন্টিস্ট হাইগেন, ক্রিশ্চিয়ান হাইগেন। ক্রিশ্চিয়ান হাইগেন বলল যে লাইট হলো ওয়েভ, লাইট পার্টিকেল নয়, লাইট হলো ওয়েভ। যেমন সাউন্ড ওয়েভ সেরকম লাইটও ওয়েভ। লাইট ইজ অলসো এ লংজিটিউডাল ওয়েভ। তাহলে লাইট যদি হয় লংজিটিউডাল ওয়েভ, তাহলে এই ওয়েভটা ট্রাভেল করার জন্য কিসের প্রয়োজন? আমরা জানি যে সাউন্ড হলো লংজিটিউডাল ওয়েভ। সাউন্ড যখন ট্রাভেল করে তখন মিডিয়ামের পার্টিকেলগুলোর অসিলেশন হয়। তাহলে লাইট ট্রাভেল করার জন্য তাহলে মিডিয়ামের পার্টিকেলগুলোর অসিলেশন হবে এবং এর মাধ্যমে লাইটটা ট্রাভেল করবে যদি লাইট লংজিটিউডাল ওয়েভ হয়। কিন্তু একটা প্রবলেম অ্যারাইজ করলো, কিন্তু এই থিওরিটা কিন্তু ভালোই পপুলার হয়েছিল, হাইগেন্সের ওয়েভ থিওরি, যে লাইট পার্টিকেল নয়, লাইট হলো ওয়েভ। সাউন্ডের মতো লাইটও ওয়েভ, রাইট? এটা দিয়ে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারফারেন্স এক্সপ্লেন করা গেল, কিন্তু এ ফেলিয়ার হলো কোথায়? এই কিন্তু পোলারাইজেশন এক্সপ্লেন করতে পারলো না। লাইটের আরেকটা ফেনোমেনা যেটা বলতে আমি ভুলে গেছি, সেটা হলো পোলারাইজেশন। ঠিক আছে? তার মানে এটাও রিজেক্টেড, হাইগেন্স ওয়েভ থিওরি। এমন থিওরি আমার চাই লাইটের নেচার সম্পর্কিত, যে থিওরিটা দিয়ে লাইটের সব ফেনোমেনা ইজিলি এক্সপ্লেন হবে। যদি কিছু এক্সপ্লেন হয় আর কিছু এক্সপ্লেন না হয়, তার মানে সেই থিওরিটা ভুল, সেই থিওরির মধ্যে ফল্ট আছে কোথাও। ওকে, এই হাইগেন্সের থিওরিটা একটু মডিফাই করলো সায়েন্টিস্ট ফ্রেনেল। ফ্রেনেলস থিওরি। ফ্রেনেল বলে যে হাইগেন ঠিকই বলেছে, খুব একটা ভুল বলেনি। লাইট ইজ অ্যান ওয়েভ এবং মিডিয়ামের পার্টিকেলগুলোর অসিলেশনের মাধ্যমে লাইটটা ট্রাভেল করে। কিন্তু একটা জায়গায় ডিফারেন্স আছে, সে বলে যে লাইটটা লংজিটিউডাল ওয়েভ নয়, লাইট হলো ট্রান্সভার্স ওয়েভ, রাইট? লাইট ইজ ট্রান্সভার্স ওয়েভ। ওকে, জানো তোমরা লংজিটিউডাল ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ কিরকম ওয়েভকে বলে, সেজন্য আমি ওটা এক্সপ্লেন করছি না। এই ফ্রেনেল যখন বললো যে লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ, তখন কিন্তু পোলারাইজেশনটা এক্সপ্লেন হয়ে গেল। ওকে, তাহলে দেখো, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, রেক্টিলিনিয়ার প্রোপাগেশন, পোলারাইজেশন সমস্ত ফিনোমেনা এক্সপ্লেন হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে মোটামুটি ভাবে মনে হচ্ছে যেন এগুলো ঠিকই আছে। লাইটের নেচার মোটামুটি আমরা ধরে ফেলেছি, চিনে নিয়েছি লাইটকে। তাহলে আলটিমেটলি কি হলো? লাইট ইজ এ ওয়েভ অ্যান্ড দ্য লাইট ইজ ট্রান্সভার্স ওয়েভ। সাউন্ডের মতোই ওয়েভ, কিন্তু সাউন্ডটা হলো লংজিটিউডাল ওয়েভ, কিন্তু লাইটটা হলো ট্রান্সভার্স ওয়েভ। এবার যদি লাইট ওয়েভ হয়, তাহলে মিডিয়ামের পার্টিকেলগুলোর অসিলেশনের মাধ্যমে লাইট ট্রাভেল করবে। তাহলে লাইট ওয়েভ ট্রাভেল করার জন্য অবশ্যই মিডিয়াম দরকার হবে তাহলে। কিন্তু আমরা জানি যে লাইট ভ্যাকিউম দিয়েও চলে আসতে পারে। সাউন্ড কিন্তু ভ্যাকিউম দিয়ে আসতে পারে না, কিন্তু লাইট ভ্যাকিউম দিয়েও চলে আসতে পারে। সূর্য থেকে পৃথিবীর ডিস্টেন্স কত? প্রায় 15 কোটি কিলোমিটার। এর মধ্যে মিডিয়াম আছে কতটুকু? সামান্য একটু মিডিয়াম আছে, তারপরে তো বেশিরভাগ জায়গায় ভ্যাকিউম। তাহলে ওই যে সান থেকে লাইট চলে আসছে আমাদের আর্থে, তাহলে ম্যাক্সিমাম রাস্তায় ভ্যাকিউম দিয়ে আসছে। তাহলে সেই ভ্যাকিউম দিয়ে লাইট আসছে কি করে? ওখানে তো কোনো পার্টিকেল নেই। আর যদি লাইট ওয়েভ হয়,
ট্রান্সভার্স ওয়েভও যদি হয় তাহলে মিডিয়ামের পার্টিকেলগুলো অসিলেশন হবে, তো তার ফলেই তো ওয়েভটা ট্রাভেল করবে, একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেল এনার্জি ট্রান্সফার হতে 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 আসবে। কিন্তু পার্টিকেলই নাই, তাহলে লাইট কি করে আসছে? এখানে একটা বিরাট কনফিউশন ক্রিয়েট হলো। এই থিওরি দুটো কিন্তু অনেকটা সাকসেসফুল হয়ে যাচ্ছিল, এই জায়গাটায় কনফিউশন ক্রিয়েট হলো। তখন এইটা এক্সপ্লেন করতে কেউই পারছিল না। দীর্ঘ 100-200 বছর ধরে এটা হ্যাং ঝুলেই থাকলো যে এরাই চেষ্টা করেছিল, ফ্রেনেল আর হাইগেন্স, এদের যে ওয়েভ থিওরি, সেই ওয়েভ থিওরিটাকে সার্ভাইভ করানোর জন্য ফ্রেনেল বলল যে যেটাকে আমরা ভ্যাকিউম বলছি, যেখানে কোনো মিডিয়াম নেই বলছি, সেখানে আসলে একটা মিডিয়াম আছে। সেই মিডিয়ামটা হচ্ছে হাইপোথেটিক্যাল মিডিয়াম। ওই মিডিয়ামটার নাম দিল ইথার মিডিয়াম, কনসেপ্ট অফ ইথার মিডিয়াম। ওকে, দেখো সেখানে যেটাকে আমি ভ্যাকিউম বলছি সেটা আসলে ভ্যাকিউম নয়, ওখানে মিডিয়াম আছে, সেই মিডিয়ামটার নাম হলো ইথার মিডিয়াম। এবার এই টাইপের মিডিয়ামের এক্সিস্টেন্স কিন্তু মানুষ এখন পর্যন্ত দেখেনি কোনো। এই মিডিয়ামটা প্র্যাকটিক্যালি ফিল করা যাচ্ছে না, কিন্তু আছে। পরবর্তীকালে দেখা গেল, আমরা জানি যে কোনো মিডিয়াম দিয়ে যখন কোনো ওয়েভ ট্রাভেল করে তখন ওয়েভের ভেলোসিটি হয় v √e/ρ, যেখানে ইটা হলো মিডিয়ামের ইলাস্টিক প্রপার্টি আর রো হলো ডেনসিটি অফ দ্য মিডিয়াম। আমরা জানি যে ভ্যাকিউমের মধ্য দিয়ে লাইটের স্পিড প্রচন্ড বেশি, ম্যাক্সিমাম। সেটা কত? c = 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এত হাই ভেলোসিটি যদি হতে হয় ওয়েভটা, তাহলে এই v এর ভ্যালুটা কখন ভেরি লার্জ হবে? যখন ইলাস্টিক প্রপার্টি বা ইলাস্টিসিটি অফ দ্য মিডিয়াম হতে হবে ভেরি হাই, আর ডেনসিটি অফ দ্য মিডিয়াম মাস্ট বি ভেরি লো। ভালো বুঝো, যদি v ভেরি লার্জ হতে হয় তাহলে e মাস্ট বি ভেরি হাই and rho must be very small. তাহলে দেখো ইথার মিডিয়াম তাহলে এমন একটা মিডিয়াম, হাইপোথেটিক্যাল মিডিয়াম ইথার, যার ইলাস্টিসিটি খুব বেশি কিন্তু ডেনসিটি খুব কম। আমরা ইলাস্টিসিটি চ্যাপ্টারে দেখেছি যে যে মিডিয়ামের ডেনসিটি বেশি হয় তার ইলাস্টিসিটিও বেশি হয়। যত বেশি ডেনসিটি বাড়বে পদার্থের, তত ইলাস্টিক প্রপার্টি বাড়ে। এখানে আমি এমন একটা মিডিয়ামের কথা বলছি যার ডেনসিটি কম কিন্তু ইলাস্টিসিটি অনেক বেশি। এটা তো কন্ট্রাডিক্ট করছে, আমরা যেটা জানি তার সঙ্গে মিলছে না। এটা আমরা জানি যে রো বাড়লে ই বাড়ে, কিন্তু এই মিডিয়ামটা রো কম অথচ ই খুব বেশি। তাহলে এই জায়গাটাই কিন্তু কন্ট্রাডিক্ট করছে। দ্যাট মিনস হাইপোথেটিক্যাল ইথার মিডিয়ামের নেচার কিন্তু এখানে কন্ট্রাডিক্ট করার জন্য ইথার মিডিয়ামের এক্সিস্টেন্স কিন্তু এখানে ক্রাইসিসে পড়ে গেল। ঠিক আছে, পরবর্তীকালে দেখা গেল স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বাই অ্যালবার্ট আইনস্টাইন। রিলেটিভিটি থিওরি যখন আবিষ্কার হলো 1900 সালের পরে, রিলেটিভিটি, স্পেশাল রিলেটিভিটি, ওকে, ওখানে থেকে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, মাইকেলসন্স মোরলে এক্সপেরিমেন্ট। ওই এক্সপেরিমেন্ট করে প্রমাণ করা গেল যে এই টাইপের ইথার মিডিয়াম বলে কোনো মিডিয়াম নেই। ঠিক আছে, তাহলে যদি ইথার মিডিয়াম না থাকে তাহলে এই ফ্রেসনেলস এবং হাইগেন্সের যে ওয়েভ মডেল সেটা কি করে সার্ভাইভ করবে? তাহলে ওয়েভ যদি হয় লাইট, সাউন্ডের মতো ওয়েভ যদি হয়, তাহলে তো পার্টিকেল লাগবে মিডিয়ামের। মিডিয়ামের পার্টিকেল তো নেই, ভ্যাকুয়াম দিয়েও লাইট চলে আসছে। আবার বলা হলো যে ইথার মিডিয়াম আছে ওখানে, কিন্তু আমরা প্রমাণ করে দিলাম যে এইভাবে এরকম একটা ইথার মিডিয়াম থাকা সম্ভব নয়। দুভাবে প্রমাণ করলাম যে ইথারের পিকুলিয়ার বিহেভিয়ার, আবার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে দেখানো যায় যে এই টাইপের ইথার মিডিয়াম ডাজ নট এক্সিস্ট। সো ইথার মিডিয়ামের এক্সিস্টেন্স ক্যান্সেল হলো, ইথার বলে কোনো মিডিয়াম নেই। নেক্সট, তাহলে লাইট ভ্যাকুয়াম দিয়ে আসছে কিভাবে? নেক্সট চলে আসলো
এই লাইটের নেচার এক্সপ্লেন করতে চলে আসলো ফেমাস সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্কের আগে এসেছে আমার ম্যাক্সওয়েল, ক্লার্ক ম্যাক্সওয়েল। ওকে, আচ্ছা। আর 1873 সালে 3 নম্বর স্টেপ, না এটা ছিল 3, 4 নম্বর হলো 1873 সালে, দেখো মোটামুটি 200 বছর হয়ে গেল প্রায়। ফেমাস সায়েন্টিস্ট ক্লার্ক ম্যাক্সওয়েল বললো যে লাইট ওয়েভ কিন্তু সাউন্ডের মতো ওয়েভ নয়, লাইট হলো একটা নতুন রকমের ওয়েভ, দিস ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো সাউন্ড হলো ইলাস্টিক ওয়েভ, কিন্তু লাইট ইজ নট ইলাস্টিক ওয়েভ, লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মিন্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশন হয়। বলছে যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, changing electric field creates magnetic field and changing magnetic field creates electric field. Electric field আর magnetic field এর অসিলেশন হয় পারপেন্ডিকুলার, মানে নরমাল থাকে, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড এর অসিলেশন হয়। আর এই অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড আর অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড মিলে তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কোন দিকে ট্রাভেল করে? এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যে প্লেনে আছে সেই প্লেনের নরমাল ডাইরেকশনে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ট্রাভেল করে, রাইট? তাহলে এই হলো আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের নেচার। বলা হচ্ছে যেখানে কিন্তু মিডিয়ামের পার্টিকেলের অসিলেশন হচ্ছে না, অসিলেশন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের, তাহলে এই টাইপের ওয়েভ ট্রাভেল করার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন নেই, ভ্যাকুয়াম দিয়ে চলে আসতে পারবে। তাহলে লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি হয় তাহলে লাইট ভ্যাকুয়াম দিয়ে চলে আসছে। তাহলে লাইটের নেচারের এখন পর্যন্ত কনক্লুশনে কি আসলাম? যে লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রাইট? আচ্ছা, এবার নেক্সট লাইটের একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা আমাদের সামনে আসলো, সেটা হলো ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে, which is called photo electric effect। এটা আমরা পড়েছি ক্লাস 12 এ হয়তো ছিল। ফটো ইলেকট্রিক ইফেক্ট মানে ফটো সেনসিটিভ কোনো প্লেট, তার উপর যেমন সম্ভবত জিঙ্কের প্লেটের উপর যদি আমি একটা স্পেসিফিক ওয়েভলেন্থের রেডিয়েশন ফেলি, যদি ইউভি ফেলি, তাহলে এখান থেকে ইলেকট্রন এমিশন হয়। ঠিক আছে, ফটো সেনসিটিভ কোনো প্লেটের উপর স্পেসিফিক কোন একটা ওয়েভলেন্থের রেডিয়েশন ফেললে সেই প্লেট থেকে ইলেকট্রন এমিশন হয়। দিস ফেনোমেনা ইজ কল্ড ফটোইলেকট্রিক ইফেক্ট। আচ্ছা, তাহলে যদি লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়, তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গিয়ে একটা ইলেকট্রনের উপর গিয়ে পড়বে, অ্যাটমের উপর। অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড থেকে এনার্জি ট্রান্সফার হবে ইলেকট্রনে, এবং সেই এনার্জি নিয়ে 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 যখন ইলেকট্রনটা এনার্জি এই যে তোমার ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয়ে যাবে, তখন ইলেকট্রনটা বেরিয়ে চলে যাবে। যদি লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়, তাহলে ক্যালকুলেশন করে দেখা গেছে যে এই প্রসেসটা হতে প্রায় 7 দিন থেকে 10 দিন সময় লেগে যাবে। মানে একটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি ইলেকট্রন অ্যাবজর্ব করার পর মেটাল থেকে ইলেকট্রনটা বেরোতে প্রায় 7 থেকে 10 দিন সময় লাগার কথা, যদি লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়। ঠিক আছে, কিন্তু আমরা জানি যে ফটোইলেকট্রিক ইফেক্ট হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, দ্যাট মিন্স লাইট পড়লো সঙ্গে সঙ্গে ইলেকট্রন এমিশন হয়। তাহলে কি করে হচ্ছে? তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি লাইট হয়, তাহলে তো 7 থেকে 10 দিন লাগার কথা ছিল। তার মানে ফটোইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেন করতে ফেল হয়ে গেল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নেচার অফ লাইট। আর একটা ইফেক্ট কম্পটন ইফেক্ট, ওটাও এক্সপ্লেন করতে ফেলিয়ার হয়েছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি অফ লাইট। নেক্সট, তাহলে দেখো, তাহলে এই থিওরিটাও কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারি না। নেক্সট চলে আসছে ম্যাক্স প্ল্যাঙ্কের
quantum theory, Planck's quantum theory. ওকে, আচ্ছা, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। ম্যাক্স প্ল্যাঙ্ক আবার ঘুরিয়ে বলছে যে লাইট ইজ নট এ ওয়েভ, লাইট ইজ এ পার্টিকলস। দেখো, যেটা শুনতে বলেছিল নিউটন, চারিদিক ঘুরে 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 আবার প্ল্যাঙ্ক পৌঁছে গেল যে লাইট ইজ এ পার্টিকলস। অ্যাকচুয়ালি প্ল্যাঙ্ক বলেনি এটা, প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি সেটাকে কাজে লাগিয়ে আইনস্টাইন বলল। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির হেল্প নিয়ে অ্যালবার্ট আইনস্টাইন সে বলল যে লাইট যখন আসে কোনো একটা সোর্স থেকে, লাইট আসে মানে এনার্জি আসে, তাই না? বলছে যে অসংখ্য পার্টিকেল আছে, যে পার্টিকেল গুলো আসলে নিউটন যে পার্টিকেলের কথা বলেছিল সেই পার্টিকেল এটা নয়, এটা হচ্ছে এনার্জি পার্টিকেলস। এই এনার্জি পার্টিকেলস গুলোর নাম হলো ফোটন। ঠিক আছে, যদি লাইটের ফ্রিকোয়েন্সি হয় নিউ, তাহলে বলছে এক একটা ফোটনের এনার্জি হবে E সমান h নিউ। যদি লাইটের ফ্রিকোয়েন্সি নিউ হয়, তাহলে ওই লাইটের মধ্যে একটা ফোটনের এনার্জি হবে E ইকুয়াল টু h নিউ। ধরে নাও এই এনার্জিটা কিন্তু ডিসক্রিট প্যাকেট হয়ে আছে, এনার্জি প্যাকেট বলে এটাকে, বা ওয়েভ প্যাকেট। ধরে নাও তোমার কাছে একটা প্যাকেট আসলো এনার্জি লাইটের, দেখা গেল ওখানে 4টে ফোটন আছে, 4টে ফোটন। তাহলে তুমি কত এনার্জি পাবে এখান থেকে? একটা ফোটনের এনার্জি h নিউ, তাহলে 4টে ফোটনের এনার্জি কত হবে? 4h নিউ। দেখা গেল এখানে একটা প্যাকেট কেউ পেল, সেই প্যাকেটের মধ্যে 2টো ফোটন আছে, তাহলে সে কতটা এনার্জি পাবে? 2h নিউ। তার মানে এনার্জি হবে h নিউ এর ইন্টিগ্রাল মাল্টিপলস। ক্লিয়ার? h নিউ আর 2h নিউ এর মাঝের এনার্জি যদি বলে যে কেউ 1.5h নিউ এনার্জি, এটা এই এনার্জি ভ্যালু কেউই পাবে না, এটা ইম্পসিবল। সব এক কথায় লাইটের এনার্জি ডিসক্রিট। ঠিক আছে, কোয়ান্টাম থিওরি দিয়ে আমি এক্সপ্লেন করে দিলাম যে লাইট মিন্স আ ফোটন, এনার্জি পার্টিকেল ফোটন ট্রাভেলিং উইথ এ ভেরি হাই স্পিডস। এই ফোটন থিওরি অফ লাইট দিয়ে কিন্তু ফটোইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেন হয়ে গেল। কিভাবে এক্সপ্লেন হলো সেটা এখন আমি বলছি না, যখন যে ইফেক্ট গুলো আসবে তখন আমি সেটা এক্সপ্লেন করে দেবো, এবং কম্পটন ইফেক্টও এটা দিয়ে এক্সপ্লেন হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি দেখা গেল যে তাহলে লাইটের নেচার কি? আমি যদি রিফ্লেকশন, রিফ্র্যাকশনস, পোলারাইজেশন, ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন এই ফেনোমেনগুলো দেখি, তাহলে ওখানে লাইটের নেচারটা হচ্ছে ওয়েভ নেচার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নেচার দিয়ে কিন্তু আমি এটাকে এক্সপ্লেন করে দিতে পারছি না। ক্লার্ক ম্যাক্সওয়েলের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি সেটা দিয়ে সব এক্সপ্লেন হয়ে গেছে, শুধু ফটোইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট এগুলো এক্সপ্লেন হয়নি। এবার ফটোইলেকট্রিক ইফেক্ট আর কম্পটন ইফেক্ট এক্সপ্লেন করতে গিয়ে দেখছি যে লাইটের ওয়েভ নেচার নয়, পার্টিকেল নেচার। এখান থেকে আলটিমেটলি আমরা কনক্লুশনে আসবো এই যে লাইট হ্যাজ ডুয়াল নেচার। Sometimes it behaves like a wave and sometimes it behaves like a particles. ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেট কনক্লুশন হলো যে লাইট ইজ an electromagnetic wave. Sometimes light behaves like a particles. In that case, the particles will be known as photon particles. This particle is not like any other particles in our real life. This is a peculiar type of particles which is called energy particles. Clear? Rest mass of photon is equal to 0. Okay, fine. তাহলে আমাদের নেচার অফ লাইট মোটামুটি ভাবে এক্সপ্লেইন হলো। নেক্সট আমরা দেখবো যে হাইগেন্সের যে ওয়েভ থিওরি এবং ফ্রেসনেলের যে ওয়েভ থিওরি, সেগুলো কিন্তু খুব একটা খারাপ থিওরি ছিল না, ওটা দিয়ে অনেক কিছু এক্সপ্লেন হয়ে গেছে। এরপরে আমরা ডিফাইন করব ওয়েভ ফ্রন্ট। দেখো, সাপোজ দিস ইজ এ পয়েন্ট সোর্স এস। একটা পয়েন্ট সোর্সের এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল
এক্সাম্পল অফ পয়েন্ট সোর্স। একটা বাল্ব, একটা পয়েন্ট সোর্স। একটা পয়েন্ট সোর্স থেকে লাইট চারিদিকে ডিস্ট্রিবিউট হয়, রাইট? তাহলে এখান থেকে কিন্তু লাইট চারিদিকে ডিস্ট্রিবিউট হবে, স্প্রেড হবে। আচ্ছা, যদি আমি এই সোর্সটাকে সেন্টার করে একটা স্ফিয়ার ড্র করি, তাহলে এটা কিন্তু আমি 2D তে এঁকেছি, তো সেটা একটা সার্কেল মনে হচ্ছে, আমি কিন্তু এঁকেছি একটা স্ফিয়ার। এই স্ফিয়ারের সারফেসের উপর যদি অনেকগুলো পয়েন্ট নিয়ে আমি, মনে করি এখানে P পয়েন্ট, এখানে Q পয়েন্ট, এখানে R পয়েন্ট, দেখতেই পাচ্ছি যে এই স্ফিয়ারের সারফেসের উপর সমস্ত পয়েন্টের ডিসটেন্স এই সোর্স থেকে সেম। এই P পয়েন্ট, Q পয়েন্ট, R পয়েন্ট, তিনটে পয়েন্টের ডিসটেন্স সেম, কেননা সবগুলো রেডিয়াস হবে ইকুয়াল টু। তার মানে এই S থেকে P পয়েন্টে যে ডিস্টারবেন্সটা রিচ করেছে, আর Q পয়েন্টে ডিস্টারবেন্স রিচ করেছে, আর R এ যে ডিস্টারবেন্সটা রিচ করেছে, একই টাইমে রিচ করবে, কারণ ডিসটেন্স সেম। তাহলে P, Q এবং R এই তিনটে পয়েন্টে ডিস্টারবেন্সটা সেম ফেজে থাকবে, ঠিক আছে? শুধু P, Q, R বলে না, এই স্ফিয়ারটার সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ডিস্টারবেন্স উইল বি ইন সেম ফেজ, ক্লিয়ার? তাহলে এই স্ফিয়ার, এই সারফেসটাকে বলবো একটা ওয়েভ ফ্রন্ট। কাকে বলে ওয়েভ ফ্রন্ট? ওয়েভ ফ্রন্ট হলো একটা সারফেস, যে সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ডিস্টারবেন্স উইল বি অ্যাট সেম ফেজ, ক্লিয়ার? যেহেতু এই স্ফিয়ারটার সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ডিস্টারবেন্স একই ফেজে আছে, তাহলে এই স্ফিয়ারটা হয়ে গেল, সারফেসটা হয়ে গেল একটা ওয়েভ ফ্রন্ট। তাহলে এই পয়েন্ট সোর্সের জন্য ওয়েভ ফ্রন্ট গুলো হচ্ছে স্ফেরিক্যাল। যদি একে সেটা করে আর একটা কনসেন্ট্রিক স্ফিয়ার ড্র করি আমি, সেটা একটা ওয়েভ ফ্রন্ট, কেন এই স্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্টের ডিস্টারবেন্স সেম ফেজে থাকবে। এই এস কে সেন্টার করে যদি আমি ইনফাইনাইট নাম্বার অফ কনসেন্ট্রিক স্ফিয়ার ড্র করি, ইনফাইনাইট নাম্বার অফ, তাহলে প্রত্যেকটা স্ফিয়ারের সারফেসই হবে একটা ওয়েভ ফ্রন্ট। তাহলে একটা পয়েন্ট সোর্সের জন্য ওয়েভ ফ্রন্টের নেচার কেমন হয়? স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, ওকে। এরপরে নেক্সট আসছে যে রে। রে হলো যে একটা ওয়েভ ফ্রন্টের উপর যদি আমি নরমাল ড্র করি, নরমাল মানে আমরা জানি যে স্ফিয়ারের উপর নরমাল মানে রেডিয়াস, এটা হলো আমার রে। এই সোর্স থেকে লাইটটা কোন ডাইরেকশনে মুভ করবে? এই নরমাল বরাবর, এদিকে এই নরমাল বরাবর, এদিকে নরমাল বরাবর। এই যে লাইন এঁকেছি আমি, স্ট্রেট লাইন নরমাল টু দা ওয়েভ ফ্রন্ট, দিস ইজ কল্ড রে। আমরা যে লাইট রে বলি না, লাইট রে হলো আসলে ওয়েভ ফ্রন্টের নরমাল ডাইরেকশনে আঁকা পাতলা একটা লাইন, দিস ইজ কল্ড রে। এবার টাইপস অফ ওয়েভ ফ্রন্ট। যদি অলরেডি বলা হয়েছে, যদি পয়েন্ট সোর্স হয় তাহলে ওয়েভ ফ্রন্ট হবে স্ফেরিক্যাল। যদি এটা লাইন সোর্স নিয়ে এরকম একটা টিউব লাইট, এটা লাইন সোর্স, এখান থেকে যে ওয়েভটা বেরোবে তার ওয়েভ ফ্রন্ট কেমন হবে? এটা আমার লাইন সোর্স, এখান থেকে চারিদিকে স্প্রেড হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে এই লাইন সোর্সটাকে অ্যাক্সিস ধরে নিয়ে যদি একটা সিলিন্ডার আমি ইমাজিন করি, তাহলে সিলিন্ডারের সারফেসের প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স ওই সোর্স থেকে সেম হবে। ফলে এক্ষেত্রে সিলিন্ডারের সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ডিস্টারবেন্স সেম ফেজে থাকবে। তাহলে এখানে সিলিন্ড্রিক্যাল সারফেসটা হলো ওয়েভ ফ্রন্ট। মানে অ্যাকচুয়ালি এটা যদি হয় আমার একটা লাইন সোর্স, তাহলে একে ঘিরে যে সিলিন্ডার, এই সিলিন্ডারের সারফেসের প্রত্যেকটা পয়েন্ট সেম ফেজে থাকবে। এটা হয়ে গেল একটা আমার ওয়েভ ফ্রন্ট। লাইন সোর্সের জন্য ওয়েভ ফ্রন্টের শেপ কেমন হলো? সিলিন্ড্রিক্যাল। সিমিলারলি তাহলে ওয়েভ ফ্রন্ট দু রকমের হলো দেখতে পেলাম আমরা, একটা হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, রাইট, আর একটা হলো নাম্বার 2 সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। নাম্বার 3 আর একটা ওয়েভ ফ্রন্ট আছে, এটা প্লেন ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে? মনে করো যে একটা পয়েন্ট সোর্স অনেক দূরে আছে, যেমন সূর্য। সূর্যকে আমাদের এখান থেকে দেখলে কি মনে হয়? একটা পয়েন্ট সোর্সের মধ্যে তো লাগে, যেহেতু সূর্য অনেক দূরে আছে। সূর্য থেকে আমাদের পৃথিবীতে যে রেডিয়েশনটা আসছে,
সেটা কি হবে, ওয়েভ ফ্রন্টটা কেমন হবে? স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। তাহলে সূর্য থেকে পৃথিবীতে যে ওয়েভ ফ্রন্টটা টাচ করবে সেটা কত রেডিয়াসের ওয়েভ ফ্রন্ট হবে? সূর্য থেকে পৃথিবীর ডিসটেন্স হলো 15 কোটি কিলোমিটার, 15 ক্রোর কিলোমিটার। তাহলে আমি যদি একে সেন্টার করে যদি 15 কোটি কিলোমিটার রেডিয়াসের একটা স্ফিয়ার ড্র করি, সেই স্ফিয়ারটা কিন্তু পৃথিবীকে টাচ করবে একদম। তাহলে সূর্যের যে ওয়েভ ফ্রন্ট তৈরি হয়েছে সেটা কিন্তু স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, কিন্তু পৃথিবীকে এত বড় স্ফিয়ার, পৃথিবীকে যেটুকু অংশ টাচ করেছে এটা বিরাট বড় স্ফিয়ার, একটা ছোট্ট অংশ কি মনে হবে আমার? একটা বিরাট বড় স্ফিয়ার থেকে আমি একটা ছোট্ট অংশ কেটে নিই, ওটাকে মনে হবে যেন একটা প্লেন। ঠিক আছে, বড় একটা স্ফিয়ারের একটা ছোট্ট অংশ কেটে নিলে মনে হবে প্লেন। তাহলে আমার পৃথিবীতে কিন্তু ওয়েভ ফ্রন্টটা দেখে মনে হবে একটা প্লেন ওয়েভ ফ্রন্ট, রাইট? প্লেন ওয়েভ ফ্রন্ট। তাহলে প্লেন ওয়েভ ফ্রন্ট, দিস ইজ প্লেন ওয়েভ ফ্রন্ট। তাহলে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট আর প্লেন ওয়েভ ফ্রন্ট, রাইট? প্লেন ওয়েভ ফ্রন্ট কিরকম সোর্স থেকে তৈরি হয়? একটা পয়েন্ট সোর্স যদি অনেক ডিস্টেন্সে থাকে, অনেক দূরে থাকে, তখন সেখান থেকে যে ওয়েভ ফ্রন্টটা আমার কাছে রিচ করবে, আমার কাছে ওটা হয়ে যাবে প্লেন ওয়েভ ফ্রন্ট, রাইট? ওকে, এই হলো আমাদের ওয়েভ ফ্রন্ট এবং রে এর কনসেপ্ট। নেক্সট আমরা নেক্সট ডিসকাস করব। প্রথমে বলেছিলাম যে লাইটের নেচার, যে ওয়েভ নেচার, সেটা প্রথম কে বলেছিল? হাইগেনস। হাইগেন কিন্তু লাইটের অনেক ফেনোমেনা এক্সপ্লেন করতে সাকসেসফুল হয়ে গেছিল। ফলে হাইগেন্সের যে ওয়েভ থিওরি সেটা কিন্তু খুব পপুলার হয়েছিল, প্রায় 100 বছর ধরে চলেছিল ওটা। মানে মানুষ কিন্তু হাইগেন্সের থিওরিটাকে পুরোপুরি বিলিভ করে নিয়েছিল, প্রায় সেটা 100 বছর, 100 বছর। ততক্ষণ পর্যন্ত কেউ ডাউট ক্রিয়েট করেনি। যখন চলে আসলো আমাদের কিছু ফেনোমেনা, যেগুলো হচ্ছে যে ইথার মিডিয়াম নেই, এগুলো যখন আমরা জানতে পারলাম, তখন কিন্তু হাইগেন্সের থিওরিটা রিজেক্ট হয়ে গেল। ওকে, দেখো হাইগেন্স ওয়েভ থিওরি। ওকে, Huygens principle of secondary wavelets। আচ্ছা, একটা ওয়েভলেট প্রোপাগেট করে কিভাবে? এই একটা পয়েন্ট সোর্স, এখান থেকে ওয়েভ কিন্তু চারিদিকে চলে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। তার মানে ওয়েভটা প্রোপাগেট করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। সূর্য থেকে লাইট এগিয়ে আমার পৃথিবীতে চলে আসছে। তাহলে এই পয়েন্ট সোর্সের জন্য ওয়েভ ফ্রন্টটা হলো স্ফেরিক্যাল। তাহলে এই ওয়েভটা এগিয়ে গেল কি করে সামনের দিকে? ওয়েভ প্রোগ্রেস করে কিভাবে? হাইগেন বলল যে কোনো একটা ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট হলো সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট, সেকেন্ডারি ওয়েভলেটস। ঠিক আছে, সেকেন্ডারি সোর্স। আবার বলছি আমি, হাইগেন্স বলছে যে কোন একটা ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট হলো একটা সেকেন্ডারি সোর্স, সেখান থেকে আবার ওয়েভ ফ্রন্ট তৈরি হয়। তাহলে এই ওয়েভ ফ্রন্টের উপরে আমি যদি অনেকগুলো পয়েন্ট নিই এখানে, ঠিক আছে, এ বি সি ডি ই এফ জি, এই প্রত্যেকটা পয়েন্ট থেকে আবার প্রত্যেকটা পয়েন্ট হলো একটা সেকেন্ডারি সোর্স, সেখান থেকে আবার ওয়েভ ফ্রন্ট জেনারেট হবে। তাহলে এখান থেকে ওয়েভ ফ্রন্ট তৈরি হলো, এই ওয়েভ ফ্রন্ট তৈরি হলো, এখান থেকে ওয়েভ ফ্রন্ট, এখান থেকে ওয়েভ ফ্রন্ট, এখান থেকে ওয়েভ ফ্রন্ট, এখান থেকে ওয়েভ ফ্রন্ট। এই ওয়েভ ফ্রন্টের যে এনভেলপ, সেই এনভেলপটা হবে নেক্সট ওয়েভ ফ্রন্ট, ফরওয়ার্ড ডাইরেকশনে। পিছন দিকে এনভেলপ নিলে হবে না, পিছনে এনভেলপটা নিলে হবে না। ফরওয়ার্ড ডাইরেকশনে যে এনভেলপ, সেই এনভেলপটা হবে নেক্সট ওয়েভ ফ্রন্ট। তাহলে কি বললাম যে অ্যাকর্ডিং টু হাইগেন্স, each point on a wave front behaves like a source. This source is called secondary source. এটাকে সেকেন্ডারি সোর্স বলে বা সেকেন্ডারি ওয়েভলেটসও বলে এটাকে।
সেকেন্ডারি সোর্স থেকে আবার ওয়েভ ফ্রন্ট তৈরি হবে, সেই ওয়েভ ফ্রন্ট গুলোর যে এনভেলপ সেটা হবে নেক্সট ওয়েভ ফ্রন্ট। এবার এই যে নেক্সট ওয়েভ ফ্রন্টটা তৈরি হলো, তার উপরে যে পয়েন্টগুলো সেগুলো আবার সেকেন্ডারি ওয়েভলেটস, সেখান থেকে আবার ওয়েভ ফ্রন্ট তৈরি হবে, সেই ওয়েভ ফ্রন্ট গুলো আবার এনভেলপ হচ্ছে নেক্সট ওয়েভ ফ্রন্ট। তার মানে এইভাবে আমার ওয়েভ ফ্রন্টটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে, এইভাবে আমার ওয়েভ প্রপাগেট করে। সো দিস ইজ হাইগেনস থিওরি। কিন্তু ব্যাক সাইডে কেন ওয়েভটা প্রপাগেট করে না সেটা বুঝতে গেলে আরেকটু ডিটেইলসে আমাদেরকে জানতে হবে। একটা ফর্মুলা আমি ইউজ করবো, যে ফর্মুলাটা আমরা এখন জানি না, সেজন্য আমি ওটা এক্সপ্লেন করছি না। তুমি বলবে যে ব্যাক সাইডে তো একটা এনভেলপ পাচ্ছি আমি, তাহলে ওয়েভটা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে প্রপাগেট করে না কেন, সবসময় ফরওয়ার্ড ডাইরেকশনে প্রপাগেট করে কেন, সেটা পরে এক্সপ্লেন করব। এই হলো আমাদের হাইগেন্সের প্রিন্সিপালস। হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে আমি শুরুতেই বলেছি যে হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে কিন্তু লাইটের রিফ্লেকশন, রিফ্র্যাকশন এগুলো এক্সপ্লেন করা গেছে, কোনো প্রবলেম হয়নি। আমরা হাইগেন্সের ওয়েভ থিওরি দিয়ে রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন এক্সপ্লেন করব, ঠিক আছে? আচ্ছা, laws of reflection from the wave theory. Laws of reflection from wave theory. Wave theory মানে Heidegger wave theory. Suppose this is a reflecting surface. Okay, this is a reflecting surface, and let this is the incident radiations. ওকে, আচ্ছা, কিছু প্যারালাল রে এসে পড়লো, দূরে কোনো সোর্স আছে, অনেক দূর থেকে সোর্স থেকে লাইট এসে পড়লো, তাহলে আমরা জানি যে এই রকমের প্যারালাল রেডিয়েশন যদি হয় তাহলে ওয়েভ ফ্রন্টটা হয় প্লেন ওয়েভ ফ্রন্ট। তার মানে সোর্সটা অনেক দূরে আছে, সেখান থেকে লাইট এসেছে, তাহলে ওয়েভ ফ্রন্টটা কেমন হবে? প্লেন ওয়েভ ফ্রন্ট। কেন আমরা জানি যে রে যেটা হয় সেটা সবসময় ওয়েভ ফ্রন্টের নরমাল, যেটা রেডিয়েশন রে, লাইট রে, সেটা হবে সবসময় ওয়েভ ফ্রন্টের সাথে নরমাল। তাহলে এখানে যদি একটা আমি স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট বলি, নরমাল হবে? হয়তো এটা নরমাল, এটা তো নরমাল নয়, এটা তো নরমাল নয়। তাহলে এরকম প্যারালাল রে যদি থাকে তাহলে ওয়েভ ফ্রন্টটাকে অবশ্যই হতে হবে প্লেন ওয়েভ ফ্রন্ট। যদি আমি এরকম একটা প্লেন এখানে কল্পনা করি, যে প্লেনটা হবে একটা রে এর উপর নরমাল, তাহলে সবার সঙ্গে নরমাল হবে এটা। তার মানে এক্ষেত্রে যে ওয়েভ ফ্রন্টটা আসছে সেই ওয়েভ ফ্রন্টটা হলো এখানে প্লেন ওয়েভ ফ্রন্ট। আচ্ছা, তাহলে দিস ইজ ইনসিডেন্ট রে। এখানে যদি একটা নরমাল ড্র করি আমি, তাহলে দিস ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আমি বি থেকে এই রে গুলোর উপর একটা নরমাল ড্র করব, বি পয়েন্ট থেকে, দিস ইজ দ্য নরমাল। এই এ জি বি, এটা কিন্তু একটা প্লেন লাইন মনে হচ্ছে, কিন্তু এটা লাইন নয়, এটা প্লেন। এই প্লেনটাই হলো আসলে একটা ওয়েভ ফ্রন্ট। শুধু এই প্লেন বলে নয়, এখানে আমি অনেকগুলো ওয়েভ ফ্রন্ট, প্যারালাল অনেকগুলো প্লেন নিতে পারি, সবগুলো একটা ওয়েভ ফ্রন্ট। যে ওয়েভ ফ্রন্টটা মিররটাকে টাচ করেছে প্রথম, সেই ওয়েভ ফ্রন্টটা কোনটা? এই ওয়েভ ফ্রন্টটা এজিবি, এটা মিররটাকে টাচ করেছে। তাহলে বলতে পারি আমি যে দিস ওয়েভ ফ্রন্ট এজিবি ইজ দ্য ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। ওকে, নেক্সট দেখো, এবার যেহেতু এটা মিরর, তাহলে ইনসিডেন্ট রেটা রিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেল। সাপোজ এটা হচ্ছে আমার এসি। আচ্ছা, এ জি বি এই তিনটে পয়েন্টই কিন্তু এই ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টের উপর আছে। তার মানে আমি কি বলতে পারি যে এ জি বি এই তিনটে পয়েন্টই কিন্তু সেম ফেজে আছে। আচ্ছা, লাইটটা এ থেকে সি যেতে মনে করো টাইম নিয়েছে টি, এ থেকে সি যেতে লাইটের টাইম নিয়েছে টি, ঠিক আছে? তাহলে যদি এই মিডিয়ামটাতে লাইটের ভেলোসিটি ভি নট হয়,
তাহলে আমরা লিখতেই পারি যে টি সমান এসি বাই ভি নট। সেই টাইমে বি পয়েন্টের যে রেটা ছিল সেটা কোথায় যাবে? বি পয়েন্টে এই রেডিয়েশনটা তো অলরেডি মিররে হিট করে গেছে, তাহলে এটা রিফ্লেক্ট করবে। তাহলে রিফ্লেক্ট করার পর তাহলে এসি এর সমান ডিসটেন্স যাবে। তাহলে আমার এসি সমান করে একটা লাইন টানতে হবে এখানে। মনে করো রিফ্লেক্ট করার পর এরকম বেরিয়ে গেল, ঠিক আছে? মোটামুটি ভাবে এসি ইকুয়াল টু মনে করো বি থেকে ই পর্যন্ত গেল। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমি যে টি ইকুয়াল টু এসি বাই ভি নট ইজ ইকুয়াল টু হবে তোমার বিই বাই ভি নট, ঠিক আছে? আচ্ছা, যদি এখানে এই রিফ্লেক্টিং সারফেসটা না থাকতো লাইট কোথায় যেত? দেখো এটা ছিল আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। টি টাইম পর এ পয়েন্টটা চলে যেত সি তে, আর জি পয়েন্টটা কোথায়, বি পয়েন্টটা কোথায় যেত? আমি এটাকে সোজা বাড়িয়ে দিচ্ছি, এসি ইকুয়াল টু বিডি। তাহলে এই এসি ইকুয়াল টু বিডি, তার মানে বি পয়েন্টে যে ডিস্টারবেন্স এটা ডি তে চলে যেত যদি মিররটা না থাকতো। আর জি থেকে চলে যেত কোথায়? জি থেকে চলে যেত সোজা একেবারে এন পয়েন্ট। তাহলে টি টাইম পরে যদি মিররটা না থাকতো, রিফ্লেকশন না হতো, তাহলে এই এজিবি যে ওয়েভ ফ্রন্ট সেখান থেকে টি টাইম পরে নেক্সট ওয়েভ ফ্রন্টটা কোথায় হতো? এই সিএনডি হতো টি টাইম পরে। কিন্তু যেহেতু রিফ্লেকশন হয়েছে ফলে এই রেডিয়েশনটা এদিকে ঢুকতে পারছে না, ফলে টি টাইম পরে কিন্তু এখন ওয়েভ ফ্রন্টটা এখানে হবে না, এখন ওয়েভ ফ্রন্টটা হবে এখানে, রাইট? দেখো যে টাইমে এ থেকে সি তে গেছে সেই টাইমে কিন্তু বি থেকেও ই তে চলে গেছে। এবার বিই রেডিয়াস নিয়ে আমি একটা ছোট্ট বৃত্ত চাপাবো, সি থেকে এই আর্কের উপর একটা ট্যানজেন্ট ড্র করব, রাইট? নেক্সট পয়েন্টে আমি সাপোজ এটা হলো এম থেকে এই সিই প্লেনের উপর একটা নরমাল ড্র করব, রাইট? যদি ফিগার খুব ভালো হচ্ছে না তো বুঝে নিতে হবে। এটা হলো আমার এফ। দেখো এইখানে যে প্লেনটা পেলাম আমি সিইএফ, এই প্লেনটা হলো আমার টি টাইম পরে ওয়েভ ফ্রন্ট, রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। এটা ছিল আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, এটা হলো আফটার টি টাইম রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। কি করে বুঝলাম এটা রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট? তার কারণ হলো যে এ আর বি সেম ফেজে ছিল, যেটা এটা ওয়েভ ফ্রন্ট। এ থেকে যে টাইমে লাইটটা সি তে গিয়েছে, বি থেকে সেই টাইমে ই তে গিয়েছে, তাহলে সি আর ইও সেম ফেজে আছে, রাইট? তাহলে যদি সি আর ই সেম ফেজে থাকে এটা একটা ওয়েভ ফ্রন্ট। এটা কি ওয়েভ ফ্রন্ট? রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। কিন্তু আমাকে আরেকটা রে দিয়ে দেখিয়ে দিতে হবে যে এখান থেকে একটা রে জি পয়েন্ট থেকে ডিস্টারবেন্সটা এম হয়ে ঠিক ওই টাইমে এফ এ পৌঁছাবে। এটা যদি আমি প্রমাণ করে দিতে পারি তাহলে বলে দিতে পারবো যে এটাই হলো আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। তো এটা প্রুফ করার জন্য আমাকে ইউজ করতে হবে যে ফর্মুলা, সেটা হলো যে look at the triangle BCE, look at the triangle BCE and the triangle MCF. দেখো BCE আর MCF এই দুটো ট্রায়াঙ্গেল কেমন? সিমিলার ট্রায়াঙ্গেল, তাই না? তাহলে এরা সিমিলার। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে BE বাই MF ইকুয়াল টু BC বাই MC। সিম্পল ম্যাথমেটিক্স, কিছু নাই, এটা ইকুয়েশন নাম্বার 1। এবার চলে যাও ট্রায়াঙ্গেল BDC আর MNC, নিচের দিকে BDC আর MNC, BDC and triangle MNC, এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে BD by MN equal to BC by MC। দেখো ইকুয়েশন 1 এবং 2 খেয়াল করো, রাইট হ্যান্ড সাইডটা কিন্তু সেম, BC by MC, BC by MC, তার মানে লেফট হ্যান্ড সাইডটাও সমান হবে।
ইকুয়াল হবে। Therefore from equation 1 and 2 we can write BF by MF equal to BD by MN, ঠিক আছে? BF by MF is equal to BD by MN. অলরেডি আমরা বলেছি, প্রমাণ করে দিয়েছি যে BD সমান, আচ্ছা এক সেকেন্ড, কি বলেছি আমি, BF by MF অলরেডি আমরা জানি যে BE সমান BD। দেখো অলরেডি আমরা জানি যে BD সমান যে BE, তাহলে এই ইকুয়েশনটা যদি চেঞ্জ করি আমি লিখতেই পারি যে এখানে একটু ভুল হয়েছে আমার, হ্যাঁ একটু ভুল হয়েছে, এটা ছিল BE by MF, এটা BE by MF। অলরেডি আমরা জানি যে BE সমান BD, তাহলে আমরা নিচেরটাও সমান হবে। therefore we can write MF equal to MN, ঠিক আছে? তাহলে MF equal to MN। তাহলে এখান থেকে প্রমাণ হয় যে M থেকে যে টাইমে রেডিয়েশনটা N এ রিচ করত সেই টাইমে M থেকে রিফ্লেক্ট হওয়ার পর F এ রিচ করবে। তাহলে এটা যদি হতো আমার নেক্সট ওয়েভ ফ্রন্ট, তাহলে M থেকে F এ রিচ করতেও সেম টাইম লাগছে, তার মানে G থেকে ডিস্টারবেন্সটা M এ রিফ্লেক্ট হয়ে F এ পৌঁছতেও টাইম লাগবে সেই T। বোঝা গেল? তার মানে A, G এবং B এই তিনটে পয়েন্ট থেকে ডিস্টারবেন্স সেম টাইম পরে C, F এবং E তে রিচ করবে। তাহলে এই ওয়েভ ফ্রন্টটা হলো ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, T টাইম পরে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট কোনটা? দিস ইজ। আচ্ছা, তাহলে প্রমাণ হয়ে গেল যে এটা একটা রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, রাইট? নাও we can write that if this angle is I, then this angle will also be equal to I. তোমরা চেক করে একবার দেখে নেবে। ওকে, তার মানে angle made by the incident wave front with the reflecting surface is called angle of incidence. Angle made by the incident wave front with the reflecting surface is called angle of incidence. Similarly, angle made by the reflected wave front with the reflecting surface is called angle of reflections. Now try to understand. Now look at the triangle ABC and EBC. Look at the triangle ABC and triangle EBC. খুঁজে বের করো কোথায় আছে ABC আর একটা আছে তোমার EBC। এই দুটো ট্রায়াঙ্গেলে কিন্তু BC কমন, ঠিক আছে? BC কমন, দেখো দুটোরই কিন্তু BC সেম। আর কি লিখতে পারি এখান থেকে? AC সমান BE, AC ইকুয়াল টু BE। কি করে পেলাম এটা? এটা তো জানি আমরা, AC ইকুয়াল টু BE, সেম টাইমে রিচ করেছে, তো AC ইকুয়াল টু BE। আর একটা বাহু কমন, AC ইকুয়াল টু BE, আর অলরেডি অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু অ্যাঙ্গেল BEC দেখতে হবে এখানে। অ্যাঙ্গেল BAC এটা তো ওয়েভ ফ্রন্ট, এটা রে, তার মানে অ্যাঙ্গেলটা কত হবে? পাই বাই 2, 90। আর অ্যাঙ্গেল BEC এটাও হবে ওয়েভ ফ্রন্টের উপর নরমাল, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90, তাহলে দুটোই 90। তার মানে লিখতে পারি এখান থেকে যে এই দুটো ট্রায়াঙ্গেল হয়ে গেল আমার আইডেন্টিক্যালস। তাহলে আমরা লিখতে পারি এখানে যে অ্যাঙ্গেল ABC will be equal to angle ECB, angle ABC মানে I, তাহলে angle I equal to angle R, তার মানে angle of incidence is equal to angle of reflections, and this is known as laws of reflections, first law of reflections। আর এই ড্রয়িং থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি এই মিররটা আছে কোথায়? নরমাল টু দিস বোর্ড, আর ওয়েভ ফ্রন্টটা নরমাল টু দ্য বোর্ড। ক্লিয়ার? এটা ইন্টারসেক্টিং প্লেন। Clearly incident ray, reflected ray and the normal will be on the same plane. This is second law of reflections. তাহলে আমরা দেখলাম যে হাইগেনস প্রিন্সিপাল দিয়ে ইজিলি
লজ অফ রিফ্লেকশন এক্সপ্লেন করা গেল, সিমিলারলি হাইগেনস প্রিন্সিপাল দিয়ে লজ অফ রিফ্র্যাকশন এক্সপ্লেন করা যাবে। লজ অফ রিফ্র্যাকশনটাও সিমিলার, একই রকমই, সেজন্য ওটা আমি আর এক্সপ্লেন করছি না। আমি তোমাদেরকে বলবো যে লজ অফ রিফ্র্যাকশনটা তোমরা নিজেরা নিজেরা দেখে নেবে, ঠিক আছে? তাহলে ওয়েভ থিওরির ফার্স্ট লেকচার আজকে শুরুর দিকে যেটুকু ডিসকাস করলাম সেটা হচ্ছে নেচার অফ লাইট, নেক্সট ওয়েভ ফ্রন্ট and the concept of ray, next types of wave front, তারপরে আমরা ডিসকাস করলাম যে হাইগেনস ওয়েভ থিওরি, সেকেন্ডারি ওয়েভ থিওরি এবং হাইগেনস ওয়েভ থিওরি দিয়ে আমরা লজ অফ রিফ্লেকশন প্রমাণ করলাম, এবং তোমাদেরকে বলা হলো যে হাইগেনস ওয়েভ থিওরি থেকে তোমরা লজ অফ রিফ্র্যাকশনটা নিজেরাই এক্সপ্লেন করে নেবে, দেখে নেবে প্রমাণটা। তাহলে আজকের ক্লাস ওয়েভ থিওরি ক্লাস এখানে শেষ করছি। Thank you everybody.